20 নম্বর ফাইল। আগের ফাইলের কন্টিনিউয়েশন। ষষ্ঠ অধ্যায়, পৃষ্ঠ সংখ্যা 181। রাজপুতরা মুসলমানদের বিরুদ্ধে দীর্ঘকাল লড়াই করে হিন্দু রাজ্য, হিন্দু ধর্ম ও সংস্কৃতিকে বাঁচাবার চেষ্টা করেছিল। তাদের দুর্জয় সাহস, মৃত্যুভয়কে তুচ্ছ করা মনোভাব এবং রণনৈপুণ্য মুসলমান বিজেতাদেরও মুগ্ধ করেছিল। মোগল সম্রাট আকবর এই শক্তিশালী হিন্দু যোদ্ধা জাতিকে সৌহার্দ্য গুণে বশ করেন। তার আমলে রাজপুতরা মোগল সাম্রাজ্যের বিস্তার ও শাসন কার্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। রাজপুতদের উৎপত্তি বেশ রহস্যাবৃত। টড ও V.S. স্মিথের মতে রাজপুতরা ছিল ভারতের বিদেশি আক্রমণকারী শক্তের বংশধর। মতান্তরে তারা মধ্য এশিয়া থেকে গুর্জর, হুন প্রভৃতি দুর্ধর্ষ জাতি থেকে উদ্ভূত। এদেশের কিছু আদিবাসী গোষ্ঠীর সঙ্গে তাদের রক্তের মিশ্রণ ঘটেছিল। রাজপুতদের কোনো কোনো গোষ্ঠী নিজেদের সূর্যবংশীয় বা চন্দ্রবংশীয় ক্ষত্রিয় বলে দাবি করত, আবার কোনো কোনো গোষ্ঠী নিজেদের ব্রাহ্মণ বলে পরিচয় দিত। তাদের মতে প্রথম দিকে তারা ব্রাহ্মণই ছিল, পরে তারা ক্ষত্রিয় বৃত্তি অর্থাৎ সৈনিকের কাজ গ্রহণ করে। খ্রিস্টীয় একাদশ শতকে অগ্নিকুল সম্পর্কে উপকথা গড়ে ওঠে। এই উপকথা অনুযায়ী বশিষ্ঠ মুনি যজ্ঞাগ্নি থেকে প্রতিহার, সোলাঙ্কি বা চালুক্য, পরমার বা পাউডার এবং চাহমান বা চৌহানকে উদ্ধার করেন, অর্থাৎ রাজপুতদের অগ্নিশুদ্ধ করেন। এ থেকে বোঝা যায় ব্রাহ্মণরা বিদেশি রাজপুতদের হিন্দু ধর্মে গ্রহণের সময় কোনো যাগযজ্ঞ করেছিলেন। এই সময় রাজপুতদের সঙ্গে ব্রাহ্মণদের একটা বোঝাপড়া হয়েছিল বলে ঐতিহাসিক সতীশচন্দ্রের অনুমান। রাজপুতরা বহু দেবমন্দির নির্মাণ করেন এবং তাদের ব্যয় নির্বাহের জন্য জায়গা ও জমি দান করেন। রাজপুতদের কাছ থেকেও ব্রাহ্মণরাও প্রচুর ভূসম্পত্তি, উপহার প্রভৃতি গ্রহণ করেছিলেন। বিনিময়ে ব্রাহ্মণরা রাজপুত রাজাদের কুলপুঞ্জি তৈরি করে প্রমাণ করার চেষ্টা করেন যে তারা আসলে অতি প্রাচীন ক্ষত্রিয় রাজপরিবারের সঙ্গে সম্পর্কিত। এইভাবে রাজপুত রাজন্যবর্গ ক্ষত্রিয় বলে পরিগণিত হন। মূলত বিদেশি হলেও ভারতীয় সমাজে তাঁরা বনেদি ক্ষত্রিয় গোষ্ঠী বলে পরিচিত হওয়ায় তাদের সামাজিক মর্যাদা বহুগুণে বেড়ে যায়। রাজপুতরা একটি স্ট্যাটাস গ্রুপ বলে গণ্য হতে থাকে। 6.2 সমাজে নারীর স্থান, ভারতীয় পরিপ্রেক্ষিতে। ক. নারী শিক্ষা। বৈদিক যুগ থেকে শুরু করে মধ্যযুগ পর্যন্ত ভারতে নারী শিক্ষার ব্যাপারে পুরুষ সমাজে তেমন মনোযোগ দেয়নি। এই উপেক্ষা বা উদাসীনতা সত্ত্বেও মুষ্টিমেয় কয়েকজন নারী সম্পূর্ণ নিজেদের উদ্যোগে উচ্চশিক্ষিতা হয়েছিলেন। ঋগ বৈদিক বা আদি বৈদিক যুগে কয়েকজন বিদুষী নারী মুনি ঋষিদের মতো বেদের মন্ত্রও শুনেছিলেন। আধুনিক পণ্ডিতদের মতানুযায়ী তারা বৈদিক মন্ত্রাদি রচনা করেছিলেন। এই নারীরা লোপামুদ্রা, বিশ্ববারা, অপালা, ঘোষা প্রভৃতি। এ সময় লোমসা, জুহু, পৌলমী ও কামায়নী প্রমুখ মহিলারা ধর্মীয় সাধনাতে সিদ্ধিলাভ করেছিলেন। পরবর্তী বৈদিক যুগে গার্গী এবং মৈত্রেয়ী উচ্চতম প্রজ্ঞার অধিকারী ছিলেন। গার্গী জনকরাজের সভায় তর্কযুদ্ধে মহাপণ্ডিত যাজ্ঞবল্ক্যকে রীতিমতো কোণঠাসা করে ফেলেন। যাজ্ঞবল্ক্যের পত্নী মৈত্রেয়ী বিষয় সম্পত্তিকে তুচ্ছ জ্ঞান করে স্বামীর কাছে ব্রহ্মজ্ঞান লাভ করার সংকল্প প্রকাশ করেন। এটি তার সুশিক্ষা ও প্রজ্ঞার প্রকৃষ্ট প্রমাণ। পৃষ্ঠ সংখ্যা 182। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ-5ম শতকে জৈন বৌদ্ধ পরিবারগুলিতে মহিলাদের সুশিক্ষার সুযোগ হিন্দু পরিবারগুলির তুলনায় কিছু বেশি ছিল। এ সময় চন্দনা, জয়ন্তী, ধর্মদিনহা, মহাপ্রজাপতি, গৌতমী প্রভৃতি উচ্চশিক্ষিতা মহিয়সী নারীর আবির্ভাব ঘটে। বৌদ্ধ ধর্মের প্রচারে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। পাণিনির মতে যেসব ছাত্রী বিবাহ হওয়া পূর্ব পর্যন্ত পড়াশোনা করতেন তাদের বলা হতো সদ্যোদ্বাহা, আর যারা অবিবাহিত থেকে আজীবন ব্রহ্মবিদ্যার চর্চায় নিমগ্ন থাকতেন তাদের নাম ছিল ব্রহ্মবাদিনী। গুরুগৃহে ছাত্রীদের থাকার পৃথক গৃহ ছিল। ছাত্রী কথাটি মহিলা অধ্যয়নবেত্তাকে বোঝায়। পাণিনি খ্রিস্টপূর্ব 5ম শতকে তার প্রসিদ্ধ ব্যাকরণ গ্রন্থ অষ্টাধ্যায়ীতে বলেছেন, ব্রাহ্মণ পরিবারের কন্যারা বেদের বিভিন্ন শাখা অধ্যয়ন করতেন। নারী শিক্ষা। প্রাচীন ভারতে বহু মহিলা উচ্চশিক্ষায় শিক্ষিতা হতেন। প্রসঙ্গত উল্লেখ্য যে তৎকালীন সময়ে 2 শ্রেণীর অধ্যয়নরতা নারীর কথা জানা যায়, যথা ব্রহ্মবাদিনী ও সদ্যোদ্বাহ। প্রথম শ্রেণীভুক্ত নারীগণ আজীবন বেদ অধ্যয়ন করতেন। দ্বিতীয় শ্রেণী বেদ চর্চা করতেন বিবাহের পূর্ব পর্যন্ত। বেদের বিভিন্ন শাখা অধ্যয়নরত নারীদের উল্লেখ করেছেন পাণিনি। কাত্যায়ন অধ্যাপিকা বোঝাতে উপধ্যায়া বা উপধ্যায়ী কথাটি ব্যবহার করেছেন। জৈন গ্রন্থ অনুযায়ী কৌশাম্বী রাজকন্যা জয়ন্তী আজীবন অবিবাহিতা থেকে দর্শন চর্চায় রত ছিলেন। গুপ্তযুগে রচিত অমরকোষে আচার্যের উল্লেখ আছে যারা বেদ মন্ত্র শিক্ষা দিতেন। তামিল ভাষার একজন মহিলা কবি চোল রাজাদের যুদ্ধজয়কে অবলম্বন করে উৎকৃষ্ট সাহিত্য রচনা করেছিলেন। মহিলাদের রচিত সংস্কৃত কাব্য ও নাটকের কিছু কিছু অংশ পাওয়া যায়। চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে সমাজ সম্পর্কে বলতে গিয়ে মেগাস্থেনিস বলেছেন, দার্শনিক বা ব্রাহ্মণরা পত্নীদের শিক্ষা দীক্ষা দেওয়ার বিরোধী ছিলেন, কারণ শিক্ষিত মহিলাদের ঠকানো কঠিন। মৌর্য সম্রাট অশোকের কন্যা সংঘমিত্র সিংহলে বৌদ্ধ ধর্ম প্রচারে যান। সম্ভবত তিনি সুশিক্ষিত ছিলেন। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্তের সমসাময়িক কবি ও নাট্যকার
কালিদাসের অভিজ্ঞানম শকুন্তলম নাটকে শকুন্তলা পদ্মপাতায় রাজা দুষ্যন্তকে চিঠি লিখেছিলেন। মনে হয় রাজপরিবারের কন্যা ও রানীরা অন্তত অক্ষর জ্ঞান সম্পন্ন ছিলেন। বৃহৎ সংহিতায় সর্ববিদ্যা পারদর্শিনী এক ব্রহ্মবাদিনী নারীর কথা বলা হয়েছে। অমরকোষে আচার্য উপাধ্যায়ের উল্লেখ দেখা যায়। যে মহিলা ছাত্রছাত্রীদের সমগ্র বেদ অধ্যয়ন করাতেন তাকে বলা হতো আচার্যা, আর যিনি বেদের একাংশ অধ্যাপনা করতেন তিনি হলেন উপাধ্যায়। গুপ্ত যুগে নারীরা প্রাচীন ইতিহাস ও কাব্যপাঠ করতেন, তারা কবিতাও রচনা করতেন। তখনকার দিনে নারীরা মহাভারতের পাঠ শ্রবণ করতে পারতেন, কিন্তু বেদ পাঠের অধিকার তাদের ছিল না। হর্ষবর্ধনের আমলে 606 থেকে 647 খ্রিস্টাব্দ স্ত্রী শিক্ষা বলতে বোঝাতে নাচ, গান, যন্ত্রসঙ্গীত ও ছবি আঁকার ক্ষমতা। এসব গুণ সমস্ত যুগের মেয়েদেরই অল্প বিস্তর ছিল। মেয়েরা সম্ভবত পিতৃগৃহে বিদ্যাভ্যাস করতেন। হর্ষবর্ধনের ভগিনী উচ্চশিক্ষিত ছিলেন। তৎকালীন বিখ্যাত বৌদ্ধাচার্য দিবাকর মিত্র রাজশ্রীকে বৌদ্ধশাস্ত্র অধ্যয়ন করেন। মহাযান বৌদ্ধ ধর্ম সম্পর্কে হিউয়েনসাংয়ের বক্তৃতা তিনি মনোযোগের সঙ্গে শুনেছিলেন। সমকালীন কাব্য ও নাটক থেকে জানা যায় সেই সময় ধর্মীয় আলোচনায় সুনিপুণা বৌদ্ধ, জৈন, ব্রাহ্মণ জাতীয় বহু সন্ন্যাসিনী ছিলেন। পৃষ্ঠ সংখ্যা 183। বাকাটকরাজ দ্বিতীয় রুদ্রসেন আনুমানিক 400 থেকে 405 খ্রিস্টাব্দ গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যা প্রভাবতী গুপ্তাকে বিবাহ করেন। রুদ্রসেনের অকাল মৃত্যুর পর প্রভাবতী গুপ্তা প্রায় 13 বছর ধরে তার নাবালক পুত্রদের হয়ে বাকাটক রাজ্যটি শাসন করেন। বাদামী চালুক্য বংশের রাজাদের পরিবারের কোনো কোনো মহিলা আঞ্চলিক প্রশাসন চালাতেন। তাদের মধ্যে লোক মহাদেবী ও বিজয় ভাট্টারিকার নাম উল্লেখযোগ্য। পল্লব রাজকুলবধূ চারু দেবী তার নাবালক পুত্রের হয়ে রাজ্য শাসনের দায়িত্ব গ্রহণ করেছিলেন। পালযুগে অভিজাত পরিবারের নারীরা খুব সম্ভবত লেখাপড়া চর্চা করতেন। পবনদূত কাব্যে মেয়েদের প্রেমপত্র লেখার সম্পর্কে ইঙ্গিত রয়েছে। সতীশচন্দ্র বলেন 800 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে রাজদরবারে কোনো কোনো মহিলা এবং রানীর কোনো কোনো পরিচারিকা পর্যন্ত সংস্কৃত ও প্রাকৃত ভাষায় চমৎকার কবিতা রচনা করতে পারতেন। খ. বিভিন্ন রকমের বিবাহ এবং পরিবার। ধর্মসূত্রগুলিতে 8 প্রকার বিবাহের উল্লেখ রয়েছে। এগুলি হল যথাক্রমে 1. ব্রাহ্ম বিবাহ। পিতা বা অভিভাবক যখন শালঙ্কারা ও সুসজ্জিতা কন্যাকে বিদ্বান ও চরিত্রবান পাত্রের হস্তে সমর্পণ করতেন তখন ঐরূপ বিবাহকে বলা হতো ব্রাহ্ম বিবাহ। 2. দৈব বিবাহ। যজ্ঞের অনুষ্ঠানের সময় পিতা বা অভিভাবক যদি তার শালঙ্কারা কন্যাকে পুরোহিতের হাতে সমর্পণ করেন তাহলে সেই বিবাহকে বলা হতো দৈব বিবাহ। 3. আর্য বিবাহ। পিতা যদি বরের কাছ থেকে কন্যার মূল্য হিসাবে একটি গরু ও একটি বলদ বা দুজোড়া বলদ নিয়ে তার হাতে নিজের কন্যাকে তুলে দেন তাহলে তাকে বলা হতো আর্য বিবাহ। 4. প্রাজাপত্য বিবাহ। পিতা বা অভিভাবক যখন বরের হাতে কন্যাকে সমর্পণ করার সময় বলেন তোমরা দুজনে মিলে গার্হস্থ্য ধর্মাচরণ করো, সে বিবাহের নাম প্রাজাপত্য বিবাহ। 5. আসুর বিবাহ। এই বিবাহে কন্যার গুরুত্ব তার মূল্যের দ্বারা নির্ধারিত হয়। 6. গান্ধর্ব বিবাহ। কন্যা ও বর পরস্পরের প্রতি অনুরক্ত হয়ে বিবাহ করলে সে বিবাহকে বলা হতো গান্ধর্ব বিবাহ। 7. রাক্ষস বিবাহ। কন্যাকে বলপূর্বক পিতৃগৃহ থেকে তুলে এনে বিবাহ করাকে বলা হতো রাক্ষস বিবাহ। 8. পৈশাচিক বিবাহ। নিদ্রিত নেশাগ্রস্ত অসতর্ক কন্যাকে নির্জনে উপভোগ করার নাম পৈশাচ বিবাহ। এগুলি ছাড়াও স্বয়ম্বর প্রথায় বিবাহাদি হতো। এই ধরনের বিবাহে কন্যা উপস্থিত পাত্রদের মধ্যে থেকে পছন্দ মতো একজনকে বিবাহ করত। মহাভারতে এই ধরনের বিবাহের উল্লেখ রয়েছে। খ্রিস্টপূর্ব 4th শতকে নিয়ারকাস এই জাতীয় বিবাহ ভারতে প্রত্যক্ষ করেন। পরিবার। বিবাহের পর স্ত্রী প্রতিগৃহে সাদরে গৃহীতা হতেন। তিনি স্বামীকে নানা সামাজিক ও ধর্মীয় কাজে সাহায্য করতেন। পরিবারের দেখাশোনা, বয়স্কদের সেবা যত্ন, ধর্মীয় ক্রিয়াকলাপ তাকেই করতে হতো। পরবর্তীকালে ধর্মীয় ব্যাপারগুলি পুরোহিতদের হাতে তুলে দেওয়া হয়। গ. উত্তরাধিকার সম্পত্তি বিষয়ক অধিকার। স্ত্রীধন। প্রসঙ্গত উল্লেখ্য যে যদিও প্রাচীন ভারতে নারীকে পিতা বা স্বামীর অস্থাবর সম্পত্তি বলে মনে পৃষ্ঠ সংখ্যা 184। যদিও প্রাচীন ভারতে নারীকে পিতা বা স্বামীর অস্থাবর সম্পত্তি বলে মনে করা হতো, তাই উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার কোনো অধিকার সাধারণত তাকে দেওয়া হতো না। তবে এর ব্যতিক্রমও আছে। যাজ্ঞবল্ক্য বলেন মৃত স্বামীর সম্পত্তির উত্তরাধিকার তার বিধবার ওপর বর্তাবে। নারদ অবশ্যই বিরোধিতা করেছেন। স্ত্রীধন। স্ত্রীধন বলতে বোঝায় বিবাহিত নারীর অলংকার, উপহার প্রভৃতি। অধিকাংশ শাস্ত্রে নারীর সম্পত্তি বা স্ত্রীধনের উল্লেখ পাওয়া যায়। মূলত অলংকারী স্ত্রীধন হিসেবে গণ্য হতো। অর্থশাস্ত্র অনুযায়ী 2000 পণ পর্যন্ত বিবাহিত রমণী নিজের অধিকারে রাখতে পারত। স্বামী জরুরি প্রয়োজনে স্ত্রীর এই সম্পত্তি গ্রহণ করতে পারত বা সম্পত্তি যথেচ্ছ দান কার্যে স্ত্রীকে বাধা দিতে পারত। কিন্তু স্ত্রীর মৃত্যু হলে তার স্ত্রীধন ও অধিকারী হতো তার কন্যারা। তবে পৈতৃক বা পারিবারিক সম্পত্তিতে নারীর অধিকার স্বীকৃত ছিল না। কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থে মহিলাদের সম্পত্তির অধিকার মেনে নেওয়া হয়েছে। কৌটিল্যের মতে
স্ত্রীধন দু প্রকার, বৃত্তি এবং আবন্ধ। বৃত্তির অর্থ ভূমি ও নগদ অর্থ, আবন্ধ বলতে বোঝাতো অলঙ্কারাদি। সেন যুগে আইন প্রণেতা জিমুতবাহন বলেন, মৃত স্বামীর সম্পত্তিতে তার অপুত্রক বিধবার পূর্ণ অধিকার থাকবে, তবে এই বিধবার সম্পত্তি বেচতে বা বন্ধক দিতে পারবে না। সতীশচন্দ্র বলেন, 800 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে নারীদের সম্পত্তির অধিকার ভোগ করতে দেখা যায়। তার মতে নারীরা তাদের প্রয়াত পুরুষ আত্মীয় স্বজনের সম্পত্তির উত্তরাধিকারিণী হতো। স্বামী মারা গেলে তার অপুত্রক বিধবা স্ত্রী স্বামীর সমস্ত সম্পত্তি মালিকানা পেত। এই বিধবার মৃত্যুর পর তার সম্পত্তির অধিকার পেত তার কন্যারা। ঘ, রাজনৈতিক কর্তৃত্বের অধিকারিণী কয়েকজন মহিলা। মিশর, নেফারতিতি, ক্লিওপেট্রা। ভারত, রানী দুর্গাবতী, রাজিয়া, নূরজাহান। মিশর, নেফারতিতি। মিশররাজ আখেনটনের 1379 থেকে 1362 খ্রিস্টপূর্ব রানী ছিলেন নেফারতিতি। তিনি তার স্বামী রাকেশ্বরবাদের সূর্যদেবের পূজার একনিষ্ঠ সমর্থক ছিলেন। আখেনটন যখন বহু দেবদেবীর সমর্থকদের সঙ্গে আপোষ রফার চেষ্টা করছেন, তখনও নেফারতিতি একেশ্বরবাদী গোঁড়া বিশ্বাসী হয়ে যান। নতুন ধর্মানুযায়ী নেফারতিতির নাম পাল্টে করায় নেফার নেফ্রু আটন, অর্থাৎ সূর্যদেব আটনের সৌন্দর্য খুবই মনোহারী। রাজা এবং তার রানী আটন দেবের পূজা করতেন। তাদের প্রজাদের বলা হতো রাজা আখেনটনকে পূজা করতে, কারণ তিনি ছিলেন জাগতিক ঈশ্বর। কিন্তু পণ্ডিতদের মতে নেফারতিতি ছিলেন মিতান্নি অঞ্চলের কোনো এশীয় রাজকন্যা। আখেনটন ও নেফারতিতির 6টি কন্যা ছিল, এদের মধ্যে 2জন মিশরের রানী হন। আখেনটন তার স্ত্রী ও কন্যাদের প্রতি খুবই অনুরক্ত ছিলেন। আখেনটনের নতুন রাজধানী টেলেন আরমানের রিলিফগুলিতে রাজা ও রানীকে একসঙ্গে দেখা যায়। আটেন দেবের প্রশস্তি করে আখেনটনের যে স্তোত্রটি রচনা করেন তাতেও নেফারতিতির পৃষ্ঠা সংখ্যা 185। আখেনটন যে স্তোত্রটি রচনা করেন তাতেও নেফারতিতির উল্লেখ আছে। দ্য গ্রেট রয়্যাল ওয়াইফ, হিজ বিলাভড লেডি অফ বোথ ল্যান্ডস, নেফারতিতি, লিভিং অ্যান্ড ফ্লোরিশিং ফর এভার ইটারনালি। আখেনটনের রাজত্বে 12 বর্ষে সম্ভবত নেফারতিতি মৃত্যু ঘটে বা তিনি রাজনীতি ও ধর্মের আঙ্গিনা থেকে অবসর নেন। নেফারতিতি বেলে পাথরে তৈরি একটি আবক্ষ প্রতিমূর্তি আখেনটনের নতুন রাজধানীতে আবিষ্কৃত হয়েছে। এটি সারা বিশ্বের প্রশংসা অর্জন করেছে। এটি সমকালীন মিশরীয় ভাস্কর্য থেকে মৌলিক বৈশিষ্ট্য সমন্বিত। মিশর, ক্লিওপেট্রা। গ্রিক বীর আলেকজান্ডারের সেনাপতি টলেমি মিশরে যে গ্রিক রাজবংশের পত্তন করেন তারই শেষ প্রতিনিধি ছিলেন রানী ক্লিওপেট্রা। তিনি ছিলেন অতীব রূপসী। এই প্রচন্ড মোহময়ী, উচ্চাভিলাষী এবং কর্তৃত্বপরায়ণা নারীর জন্ম হয় 69 খ্রিস্টপূর্বাব্দে। তিনি ছিলেন মিশররাজ দ্বাদশ টলেমির দ্বিতীয় কন্যা। তার ধমনীতে গ্রিক রক্ত প্রবাহিত ছিল, তবে তিনি মিশরীয় ভাষা শিখে নেন এবং রাজনৈতিক কারণে নিজেকে সূর্যদেব রায়ের কন্যা বলে ঘোষণা করেন। প্লুটার্ক বলেন, তার গলার স্বর ছিল যেন বীণা নিক্কণ। প্লেটো মাত্র 4 ধরনের স্থাবকতার কথা বলে গেছেন, কিন্তু ক্লিওপেট্রা জানা ছিল অন্তত 1000। দ্বাদশ টলেমির মৃত্যুর পর 51 খ্রিস্টপূর্বে তাঁর 15 বছরের পুত্র ত্রয়োদশ টলেমি এবং তার 18 বছরের ভগিনী ও পত্নী ক্লিওপেট্রা মিশরের সিংহাসন লাভ করেন। শীঘ্রই উভয়ের মধ্যে বিরোধ বাধে এবং ক্লিওপেট্রার ভাই মিশর থেকে বিতাড়িত হন। 3 বছর পর রোমের হস্তক্ষেপে ত্রয়োদশ টলেমি আবার ক্ষমতাসীন হন। 168 খ্রিস্টপূর্ব থেকে মিশর রোমের রক্ষণাধীন ছিল। এই সময় থেকে ক্লিওপেট্রার দৃঢ় ধারণা হয় যে রোমই মিশরের ভাগ্য বিধাতা, সুতরাং তার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলাই বুদ্ধিমত্তার কাজ। গৃহযুদ্ধে জয়ী হওয়ার পর জুলিয়াস সিজার তার প্রতিদ্বন্দ্বী পম্পির পশ্চাৎধাবন করে মিশরে যান, কিন্তু তার দিন 4 আগে পম্পি মিশরে নিহত হয়েছিলেন। 21 বছরের যুবতী ক্লিওপেট্রা সিজারের সঙ্গে দেখা করে সহজেই তাকে বশ করেন। সিজার ধনবতী ক্লিওপেট্রার কাছ থেকে টাকা আদায় করতে চেয়েছিলেন। অন্যদিকে ক্লিওপেট্রার উদ্দেশ্য ছিল সিজারের হাত করে টলেমি রাজবংশের ক্ষমতা পুনরুদ্ধার এবং সম্ভব হলে সিরিয়া ও প্যালেস্টাইনের অধিকার ফিরে পাওয়া। ত্রয়োদশ টলেমি তাঁর ভগিনী ক্লিওপেট্রার মধ্যে গৃহযুদ্ধ বাঁধলে সিজার তাতে হস্তক্ষেপ করেন। টলেমির সৈন্যরা তাকে পৃষ্ঠা সংখ্যা 186। টলেমির সৈন্যরা তাকে ঘিরে ফেলে, তবে সৌভাগ্যবশত তিনি যুদ্ধে জয়ী হন এবং ক্লিওপেট্রা ও তার অন্য এক ভাইকে মিশরের ক্ষমতায় প্রতিষ্ঠিত করে ইটালিতে ফিরে যান। সম্ভবত ক্লিওপেট্রা তখন সিজারের সন্তানের জননী হওয়ার পথে। সিজার ক্লিওপেট্রার টানে প্রায় 5 মাস মিশরে কাটানোর ফলে ইটালিতে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। এরপর সিজার তার শত্রুদের সম্মিলিত বাহিনীকে আফ্রিকায় পরাজিত করে এবং ক্লিওপেট্রাকে রোমে নিয়ে আসেন। রোমের একটি মন্দিরে ক্লিওপেট্রার স্বর্ণমূর্তি স্থাপিত হয়। ক্লিওপেট্রা রোমে থাকাকালীন 44 খ্রিস্টপূর্বাব্দে সিজার ষড়যন্ত্রীদের হাতে নিহত হন। ক্লিওপেট্রা মিশরে ফিরে যান।
সিজার কর্তৃক মনোনীত তার বংশের উত্তরাধিকারীকে সরিয়ে অ্যান্টোনিয়াস বা মার্ক অ্যান্টনি সাধারণভাবে সিজারের উত্তরাধিকারী হিসেবে গণ্য হতে থাকেন। অ্যান্টোনিয়াস পারস্য আক্রমণ করার সময় ক্লিওপেট্রাকে ডেকে পাঠান এবং তাকে দেখে কার্যত তার দাসে পরিণত হন। তখন ক্লিওপেট্রার বয়স 28 অথবা 29। অ্যান্টোনিয়াস পারস্যের বিরুদ্ধে অভিযান স্থগিত রেখে ক্লিওপেট্রার সঙ্গে মিশরে যান। অ্যান্টোনিয়াস 40 খ্রিস্টপূর্বাব্দে ইটালিতে ফিরে সিজার মনোনীত উত্তরাধিকারী অক্টোভিয়ানের সঙ্গে একটি বোঝাপড়ায় আসেন এবং অক্টোভিয়ানের ভগিনী অক্টোভিয়াকে বিবাহ করেন। শীঘ্রই অবশ্য দুজনের বিবাহ বাধে। অ্যান্টোনিয়াস ক্লিওপেট্রার সঙ্গে দেখা করে নতুন করে পার্থিয়া রাজ্য আক্রমণের উদ্দেশ্যে অর্থ চাইলেন এবং শেষ পর্যন্ত তাকে বিবাহ করলেন। ক্লিওপেট্রা চাহিদা অনুযায়ী অ্যান্টোনিয়াস তাকে রাজ্যের কিছু অংশ প্রদান করেন। রোমানরা ক্লিওপেট্রাকে পছন্দ করত না, ফলে তারা অ্যান্টোনিয়াসের প্রতি বিরূপ হয়। রোমের সেনেট ক্লিওপেট্রার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। অ্যাক্টিয়ামের নৌযুদ্ধের সময় 32 থেকে 31 খ্রিস্টপূর্ব, যখন অ্যান্টোনিয়াস ও ক্লিওপেট্রা নৌবাহিনী অক্টোভিয়ানের নৌবহরের বিরুদ্ধে যুদ্ধরত, তখন হঠাৎ ক্লিওপেট্রা নৌবহর যুদ্ধক্ষেত্র থেকে সরে গিয়ে মিশরের দিকে রওনা হয়। যুদ্ধে অ্যান্টোনিয়াস পরাজিত হন। তিনি কোনক্রমে ক্লিওপেট্রার জাহাজে গিয়ে ওঠেন। মিশরে পৌঁছে ক্লিওপেট্রা অ্যান্টোনিয়াসের দায় মুক্ত হতে চাইলেন। দূত মারফত তিনি তাঁর মৃত্যুর সংবাদ অ্যান্টোনিয়াসকে পাঠান। অ্যান্টোনিয়াস আত্মহত্যা করেন। এদিকে অ্যাক্টিয়ামের যুদ্ধের পর মিশর রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যায়। এরপর অক্টোভিয়ান ক্লিওপেট্রার সঙ্গে দেখা করলে তাকেও সর্বশক্তিতে প্রলুব্ধ করার চেষ্টা করেন, কিন্তু অক্টোভিয়ান অবিচল থাকেন। তিনি বলেন ক্লিওপেট্রাকে তাঁর সন্তানাদি সহ রোমে অক্টোভিয়ানের বিজয় উৎসবে বন্দিনী হিসাবে হাজির থাকতে হবে। এই অপমানজনক প্রস্তাব মেনে নেওয়া দৌড়পিতা মিশর রানীর পক্ষে সম্ভবপর ছিল না। তিনি একটি বিষাক্ত সাপ বুকে চেপে তাঁর দংশনে প্রাণ হারান আগস্ট 30 খ্রিস্টপূর্ব। তখন তার বয়স 39। ঐতিহাসিকদের মতে অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষাই তার পতনের কারণ। তিনি চেয়েছিলেন রোমানদের দ্বারাই রোম জয় করতে। তার এই স্বাদ অপূর্ণই থেকে যায়। ঐতিহাসিক ডিও ক্যাসিয়াস ক্লিওপেট্রা সম্পর্কে বলে গেছেন, she captivated the two greatest Romans of her day, and because of the third she destroyed herself. ভারত রানী দুর্গাবতী। মোগল সম্রাট আকবর 1564 খ্রিস্টাব্দে সেনাপতি আসফ খাঁকে গড় কাতাঙ্গা রাজ্যটি দখল করতে আদেশ করেন। এই রাজ্যটি নর্মদা উপত্যকা ও খ্রিস্ট সংখ্যা 187। এই রাজ্যটি নর্মদা উপত্যকা ও বর্তমান মধ্যপ্রদেশের উত্তরাংশ নিয়ে গঠিত ছিল। গোন্ড রাজ্য হিসাবেও এটি খ্যাত ছিল। এই রাজধানীর নাম চৌরগড়। এই রাজ্যটি কখনো কোনো মুসলমান রাজ্যে পদানত হয়নি। আকবরের আক্রমণের সময় এই রাজা বীর নারায়ণ ছিলেন নাবালক। শাসনকার্য চালাচ্ছিলেন তার মা রানী দুর্গাবতী। তিনি ছিলেন মহাবাদ চান্দেল রাজবংশের কন্যা। দুর্গাবতী ছিলেন অতিশয় সুন্দরী, যুদ্ধ শিকারে নিপুণা, তেজস্বিনী, বহু যুদ্ধে বিজয়ী এবং বিপুল ধনসম্পদের অধিকারী। তার সম্পর্কে আবুল ফজল বলেন, she was not lacking any of the essentials of bravery and of effort, and did great things by dint of her far-seeing abilities. কথিত আছে রানী দুর্গাবতী 20,000 অশ্বারোহী, বহু সংখ্যক পদাতিক এবং 1,000 রণহস্তি ছিল। এগুলি কতটা সঠিক সে ব্যাপারে সন্দেহ আছে। গড় কাতাঙ্গার ধনৈশ্বর্যের কথা শুনে এবং রানীর রূপের বিবরণ জেনে আসফ খাঁ সেটি দখল করতে প্রলুব্ধ হন। গড় কাতাঙ্গার কিছু প্রায় স্বাধীন শাসনকর্তা এই সুযোগে মোগলদের সঙ্গে যোগ দেন। রানী বিচ্ছিন্ন হয়ে পড়েন, তাঁর সৈন্য সংখ্যাও কমে যায়। এই অবস্থায় আসফ খান সহজে যুদ্ধে রানীকে পরাজিত করেন। রানী তার আহত পুত্রকে নিরাপদ স্থানে পাঠিয়ে দিয়ে যুদ্ধক্ষেত্রে আত্মহত্যা করেন। পরে আরেকটি যুদ্ধে বীর নারায়ণে নিহত হন। আসফ খাঁ গড় কাতাঙ্গা লুট করে প্রভূত পরিমাণ সম্পদ হস্তগত করেন। গড় কাতাঙ্গা মোগল সাম্রাজ্যভুক্ত হয়। আবুল ফজল বলেন, so much plunder in jewels, gold, silver and other things were taken that it is impossible to compute even a fraction of it. আকবর কোনরূপ প্ররোচনা ছাড়াই গড় কাতাঙ্গা আক্রমণ করেছিলেন। এটি তার নগ্ন সাম্রাজ্যবাদের অকাট্য প্রমাণ। রাজিয়া দিল্লির সুলতানি রাজ্যের দ্বিতীয় সুলতান ইলতুৎমিশ 1210 থেকে 1236 খ্রিস্টাব্দ মৃত্যুর কিছু আগে অপদার্থ পুত্রদের পরিবর্তে কন্যা রাজিয়াকে উত্তরসূরি মনোনীত করেন। কিন্তু তুর্কি আর্মিরা একজন নারীকে সিংহাসনে না বসিয়ে ইলতুৎমিশের পুত্র রুকনুদ্দিন ফিরোজ শাহকে দিল্লির সিংহাসনে প্রতিষ্ঠিত করেন। অযোগ্য অপদার্থ সুলতানের বিরুদ্ধে নানা বিদ্রোহ ঘটে এবং চারিদিকে বিশৃঙ্খলা দেখা দেয়। এই সুযোগে রাজিয়া কিছু আমির, সৈন্যবাহিনী ও দিল্লির জনতার সাহায্যে রুকনুদ্দিনকে সিংহাসনচ্যুত করে নিজেই সুলতান 1236 থেকে 1239 খ্রিস্টাব্দ হয়ে বসেন। সুলতানা নয়, সুলতানার অর্থ সুলতানের পত্নী। 40 চক্র নামে তুর্কি আমিরদের সংঘ দিল্লির সুলতানদের হাতের পুতুল বানাতে চাইত, কিন্তু এই সংঘ শীঘ্রই বুঝতে পারে সুলতান রাজিয়া অন্য ধাতুতে গড়া, তাকে পুতুল বানানো অসম্ভব। এই বিক্ষুব্ধ গোষ্ঠী সুযোগের অপেক্ষায় রইল।
রাজিয়া মুখ না ঢেকে পুরুষের পোশাক পরে দরবারে হাজির হতেন এবং রাজকর্মচারীদের পরিচালনা করতেন। তিনি প্রকাশ্যে চলাফেরা করতেন, শিকারে যেতেন, যুদ্ধক্ষেত্র নেতৃত্ব দিতেন। রাজিয়ার উজি নিজামুল মুলাক জুনাইদি রাজিয়ার সিংহাসনে বসার বিরোধিতা করেছিলেন এবং পৃষ্ঠা সংখ্যা 188 এবং রাজিয়ার বিরুদ্ধে বিদ্রোহ করা আমিরদের গোপনে উৎসাহিত করতে থাকেন। রাজিয়া তাঁকে যুদ্ধে পরাজিত ও বিতাড়িত করেন। এরপর সুলতান রণথম্বরের বিরুদ্ধে একটি সামরিক অভিযান পাঠান এবং রাজ্যের সর্বত্র শান্তি শৃঙ্খলা স্থাপন করেন। রাজিয়া তার অনুগত একদল আমির সংগ্রহ করতে সচেষ্ট হলে তুর্কি আমিররা ক্রুদ্ধ হয়। রাজিয়া তাদের একাধিপত্য নষ্ট করার উদ্দেশ্যে জামাল উদ্দিন ইয়াকুব নামে এক আবিসিনীয়কে তাঁর রাজকীয় আস্তাবলের অধ্যক্ষ নিযুক্ত করেন। তুর্কি আমিররা এতে খুবই ক্ষুব্ধ হয়। তারা ইয়াকুবের সঙ্গে রাজিয়ার আপত্তিজনক ঘনিষ্ঠতার কথা প্রচার করতে শুরু করে। আমিরদের অপপ্রচারের ফলে লাহোর ও সিরহিন্দে বিদ্রোহ দেখা দেয়। রাজিয়া লাহোরের বিদ্রোহ দমন করেন। সিরহিন্দে যাওয়ার সময় তিনি খবর পান ইয়াকুবকে হত্যা করা হয়েছে। শীঘ্রই ভাতিন্ডার শাসক আলতুনিয়া বিদ্রোহ ঘোষণা করেন এবং রাজিয়াকে বন্দী করতে সমর্থ হন। এই আলতুনিয়াকে গোপনে মদত দিচ্ছিলেন রাজিয়ার প্রধান চেম্বারলিন ইখতিয়ার উদ্দিন। এদিকে 40 চক্রের তুর্কি আমিররা রাজিয়াকে পদচ্যুত বলে ঘোষণা করেন এবং তারই এক ভাই মুইজউদ্দিন মহরাম দিল্লির সিংহাসনে প্রতিষ্ঠিত হন। রাজ্যের প্রকৃত ক্ষমতা করায়ত্ত করেন নায়েব ঐতিগিন। সুলতান বাহরাম শীঘ্রই ঐতিগিনকে খুন করেন। আলতুনিয়া ভয় হয় যে তার বিদ্রোহের জন্য উপযুক্ত পুরস্কার তিনি দিল্লির কাছ থেকে পাবেন না। এই অবস্থায় রাজিয়া সহজে আলতুনিয়াকে তার বশে এনে তাকে বিবাহ করেন। এরপর তারা একদল সৈন্য নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা হন। পথে তারা বহরম কর্তৃক পরাজিত হলে সৈন্যরা তাদের ছেড়ে চলে যায়। এই অবস্থায় বনের মধ্যে যাবার সময় তারা ডাকাতের হাতে নিহত হন। রাজিয়া একমাত্র মহিলা যিনি দিল্লির সিংহাসনে বসেছিলেন। তিনি মাত্র 3.5 বছর রাজত্ব করেন। বস্তুতপক্ষে উপরোক্ত আলোচনা পরিপ্রেক্ষিতে একথা বলা যায় যে শত বিপদেও রাজিয়া ধৈর্য হারাতেন না বা নিজের লক্ষ্যপথ থেকে সরে আসতেন না। মাত্র 3.5 বৎসরকার রাজত্বে তিনি সুলতানি ক্ষমতাকে কেন্দ্রীভূত করতে সমর্থ হয়েছিলেন। উচ্চপদে তার তুর্কিদের মনোনীত করে তিনি যোগ্যতার মর্যাদা দিতে কুণ্ঠিত হননি। পররাষ্ট্র ক্ষেত্রে তিনি ছিলেন শান্তিনীতির অনুগামী। তাই মঙ্গল খারজিম সংগ্রামে তিনি নিরপেক্ষ থেকে দিল্লির শান্তি বজায় রাখাতে সক্ষম হয়েছিলেন। বুদ্ধিমত্তা, রাজনৈতিক বিচক্ষণতা ছাড়াও তিনি ছিলেন বিদ্যানুরাগী, ন্যায়পরায়ণ, প্রজানুরাগী। এত গুণ থাকা সত্ত্বেও কেবল নারী বলে পুরুষের বিচারে তার গুণাবলী কোনো মর্যাদা পায়নি। রাজিয়ার সমসাময়িক ঐতিহাসিক মিনহাজউদ্দিনের মতে রাজিয়া ছিলেন আ গ্রেট সভরেন, sagacious, just, beneficent, the patron of the learned, a dispenser of justice, the cherisher of her subjects and of warlike talent, and endowed with all the admirable attributes and qualifications necessary for kings. পৃষ্ঠা সংখ্যা 189। মেহেরের পিতা ছিলেন পারসিক। নূরজাহান মেহেরের পিতা ছিলেন পারসিক। কান্দাহারে মেহেরুন্নিসার জন্ম হয় 1576 খ্রিস্টাব্দে। মেহেরের পিতা যোগ্যতা বলে সম্রাটের দৃষ্টি আকর্ষণ করেন এবং প্রথমে কাবুল ও পরে সরকারি কারখানার দেওয়ান হন। মেহেরুন্নিসা যখন 17 বছর বয়স, শের আফগান উপাধিপ্রাপ্ত এক পার্সি যুবকের সঙ্গে বিবাহ হয়। জাহাঙ্গীর সম্রাট হওয়ার পর শের আফগান বর্ধমানে জাগিরদার নিযুক্ত হন। কিন্তু তিনি বাংলায় বিক্ষুব্ধ আফগানদের সঙ্গে যোগ দিচ্ছেন এই সন্দেহে বাংলার সদ্য নিযুক্ত সুবাদার কুতুবউদ্দিন তাকে রাজসভায় ডেকে এনে বন্দী করার নির্দেশ দেন। শের আফগান তৎক্ষণাৎ কুতুবউদ্দিনকে হত্যা করেন এবং তার রক্ষীদের হাতে নিহত হন। অনেকের মতে জাহাঙ্গীরের গোপন নির্দেশে কুতুবউদ্দিন শের আফগানকে হত্যা করার চক্রান্ত করেন। প্রশ্ন তোলা হয়েছে জাহাঙ্গীরের কোনো মতলব না থাকলে শের আফগানের মৃত্যুর পর বিধবা সিদ্দিকে দিল্লিতে উচ্চ কর্মরত তার পিতার গৃহে না পাঠিয়ে জাহাঙ্গীরের অন্তঃপুরে পাঠানো হলো কেন? কথিত আছে মেহেরুন্নিসাকে বিবাহের পূর্বে দেখে জাহাঙ্গীর তার রূপ, লাবণ্য, আভিজাত্যে মুগ্ধ হয়ে বিবাহ করতে চেয়েছিলেন, কিন্তু আকবরের সম্মতি না মেলায় জাহাঙ্গীর তখন তার মনস্কামনা পূরণ করতে পারেননি। শের আফগান নিহত হওয়ার 4 বছর পর 1611 জাহাঙ্গীর ও মেহেরুন্নিসা বিবাহ হয়। জাহাঙ্গীর প্রথমে মেহেরুন্নিসাকে নূরমহল বলে ডাকতে শুরু করেন। পরে তাকে বলা হতো তাকে নূরজাহান বা জগতের আলো। নূরজাহান কেবল পরমা সুন্দরী ছিলেন না, তিনি নিজেকে সুরুচির সঙ্গে সাজাতেও পারতেন। ভারতে তিনি প্রথম ওড়না ব্যবহার করতে শুরু করেন। পোশাকের চিকনের কাজও তাঁরই অবদান। সাহিত্য ও শিল্পের প্রতিও তাঁর যথেষ্ট আকর্ষণ ছিল। 1613 খ্রিস্টাব্দে নূরজাহান জাহাঙ্গীরের প্রধানা মহিষী পাদশাহ বেগম হন। কর্তৃত্বপরায়ণ এই নারী শীঘ্রই জাহাঙ্গীরকে তাঁর হাতের মুঠোয় নিয়ে আসেন। তিনি সম্ভবত আফিমের নেশা ও সুরাপানে উৎসাহ দিয়ে জাহাঙ্গীরের শুধু মনই জয় করেননি, তাকে ধীরে ধীরে নেশাগ্রস্ত, অক্ষম ও অসুস্থ করে ফেলেছিলেন। মুদ্রায় নূরজাহানের নাম মুদ্রিত হতে থাকে। সম্রাটের সমস্ত ফরমানে জাহাঙ্গীরের স্বাক্ষরের সঙ্গে নূরজাহানের স্বাক্ষরও থাকে।
নূরজাহান তার প্রাসাদে অলিন্দে বসে আমিরদের নানা নির্দেশ দিতেন। জাহাঙ্গীর প্রায় বলতেন তিনি নূরজাহানকে তার সার্বভৌম ক্ষমতা অর্পণ করেছেন, এখন তার প্রয়োজন শুধু এক বোতল মদ ও এক খণ্ড মাংস। নূরজাহানের প্রভাবে তার আত্মীয় স্বজনদের পদোন্নতি হয়। নূরজাহানের পিতাকে ইতিমদ উদ্দৌলা উপাধি দেওয়া হয়, রাজ্যে তার প্রভাব যথেষ্ট বাড়ে। নূরজাহানের ভ্রাতা আসফ খাঁ খানান নামক গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হন। আসফ খাঁর কন্যা আরজুমান বানু বেগমের সঙ্গে বিবাহ হয় জাহাঙ্গীরের প্রিয় পুত্র খুররামের। এইভাবে নূরজাহান, ইতিমদ উদ্দৌলা, আসফ খাঁ এবং খুররম মিলে একটি জোট গঠন করেন। অনেকের নাম দেয় নূরজাহান জুন্টা বা ক্লিক। বলা হয়ে থাকে যে এই জুন্টার সমর্থন না পেলে সাম্রাজ্যের কোনো ব্যক্তির পক্ষে উচ্চপদ পাওয়ার, পৃষ্ঠ সংখ্যা 190, সম্ভাবনা ছিল না। এজন্য উচ্চাকাঙ্ক্ষী পদলোভী আমিররা সবসময় নূরজাহানের কাছে আর্জি জানাত তিনি যেন তাদের হয়ে সম্রাটের কাছে সুপারিশ করেন। নূরজাহানের অনুগত ও বিশ্বাসভাজন না হলে যোগ্যতম আমিরেরও পদোন্নতি ঘটত না। এইসব কারণে একদল আমির নূরজাহান ও তাঁর দলের বিরুদ্ধে চলে যায়। শাহজাহানও বুঝতে পারলেন জাহাঙ্গীর সম্পূর্ণভাবে নূরজাহানের বশীভূত, সুতরাং তাঁর কাছ থেকে ন্যায় বিচার আশা করার প্রশ্নই ওঠে না। এই অবস্থায় নূরজাহান শের আফগানের ঔরসে তাঁর কন্যা লাডলি বেগমের সঙ্গে জাহাঙ্গীরের কনিষ্ঠ পুত্র শাহরিয়ারের বিবাহ দিলে শাহজাহান আতঙ্কিত হন। নূরজাহানের প্রভাবে জাহাঙ্গীর শাহজাহানকে কান্দাহারে যেতে বলেন। সিংহাসনে তার দাবি ফয়সলা না হওয়া পর্যন্ত শাহজাহান এতদূর যেতে রাজি না হওয়ার বিদ্রোহ করেন। সেনাপতি মোহাম্মদ খাঁ শাহজাহানের বিদ্রোহ দমন করেন। নূরজাহানের অকৃতজ্ঞতায় বিক্ষুব্ধ হয়ে সুযোগ্য সেনাপতি মোহাম্মদ খাঁ সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং তিনি অসুস্থ সম্রাটকেও বন্দী করতে সমর্থ হন। সূত্র ধরে নূরজাহানও স্বেচ্ছায় মোহাম্মদ খাঁর হাতে বন্দী হন এবং কৌশলে স্বামীও নিজেকে মুক্ত করেন। শীঘ্রই মোহাম্মদ খাঁ সম্রাটের বশ্যতা স্বীকার করতে বাধ্য হন, তবে কিছুদিনের মধ্যে মোহাম্মদ ও শাহজাহান মৈত্রীবন্ধ হন। 1622 খ্রিস্টাব্দের পর থেকেই সাম্রাজ্যে নূরজাহানের দাপট অপ্রতিহত হয়ে ওঠে। ইন্তিখাবি জাহাঙ্গীর শাহী রচয়িতা লিখে গেছেন, বাদশাহ নূরজাহানের প্রভাবে এতটাই আচ্ছন্ন ছিলেন যে মোহাম্মদ খাঁর মতো 200 জন অভিজাত ব্যক্তির বক্তব্য বাদশাহর ওপর বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারত না। অসুস্থ জাহাঙ্গীর 1687 অক্টোবর প্রয়াত হন। নূরজাহান শাহরিয়ারকে দিল্লির সিংহাসনে বসাবার চেষ্টা করেন, কিন্তু তাঁর দাদা আসফ খাঁ শাহরিয়ারকে পরাজিত ও বন্দী করেন। তার নির্দেশে তাকে অন্ধ করে দেওয়া হয়। শাহজাহান দাক্ষিণাত্য থেকে দ্রুত গতিতে আগ্রায় এসে 1628 ফেব্রুয়ারি মাসে সিংহাসনে বসেন। শাহজাহান নূরজাহানকে বৃত্তি দেবার ব্যবস্থা করে লাহোরে পাঠান। শীঘ্রই শাহরিয়ারকে হত্যা করা হয়। নূরজাহানের অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা ও ক্ষমতালিপ্সার জন্য তার পতন ঘটে। প্রধানত তার জন্যই শাহজাহান ও মোহাম্মদ খাঁ বিদ্রোহ করতে বাধ্য হন। তাঁর কার্যকলাপের ফলে আমিরদের মধ্যে দলাদলি সৃষ্টি হয়। ঈশ্বরী প্রসাদের কথায়, ইফ Jahangir's reign forms an inglorious period in the annals of the Mughal dynasty, she, Nur Jahan, must share the responsibility in no small measure. ডক্টর আর.পি. ত্রিপাঠী অবশ্য মনে করেন নূরজাহান ছিলেন জাহাঙ্গীরের গার্জিয়ান অ্যাঞ্জেল, অ্যান ইভিল জিনিয়াস হভারিং ওভার জাহাঙ্গীর নন। তার এই অভিমতের সঙ্গে একমত হওয়া দুষ্কর। পৃষ্ঠ সংখ্যা 191। এক নজরে দাস সমাজ। পৃথিবীর ইতিহাসে দাস প্রথা অজানা নয়, তবে প্রাচীন গ্রিস ও রোমে ক্রীতদাস প্রথা ছিল বেশি। দাস প্রথা বলতে বোঝানো হয়তো ক্যাটল স্লেভারি। ক্রীতদাস হলো সেই মানুষ যে আইন ও সমাজের চোখে অন্য একজন মানুষের ক্যাটল বা অধিকার। পলিবিয়াসের মতে জীবনের অত্যাবশ্যক প্রয়োজন হলো গবাদি পশু আর ক্রীতদাস। জিওফ্রে সাঁসোয়ার মতে ক্রীতদাসটা হলো প্রেসের পরাধীন শ্রম বা আনফ্রি লেবার। মার্ক্সবাদীদের মতে ক্রীতদাস প্রথা গ্রিস রোমের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। সমাজ দাস প্রথাকে কেন্দ্র করে 3টি শ্রেণীতে বিভক্ত ছিল: দাস প্রথা, ভূমিদাস ও ঋণজনিত দাসত্ব বন্ধন। গ্রিসের নাগরিকত্ব। পলিসের নাগরিকত্ব পাওয়া খুব সহজ ছিল না। প্রথম থেকে এথেন্সের নাগরিকত্ব পাওয়া সহজ হলেও পেরিক্লিস নাগরিকত্বগণের বিষয়ে কঠোর ছিলেন। একমাত্র এথেন্সের স্থায়ী বাসিন্দাকে নাগরিক বলে মনে করা হতো। অনাগরিক বলতে মেটিক, হেলট, পেরিতা, কয় এবং ক্রীতদাসদের বলা হতো। বর্ণ ও জাতি। পৃথিবীর প্রাচীন সভ্যতার বিকাশ থেকে বর্ণ ও জাতিভেদ প্রথা বিরাজমান। হরপ্পা সভ্যতার সঙ্গে মেসোপটেমিয়া সভ্যতার পোশাকে কেন্দ্র করে জাতি গোষ্ঠীর সন্ধান পাওয়া যায়। বৈদিক যুগে অনার্যদের সঙ্গে আর্যদের পার্থক্য বোঝাতে পোশাকে এবং বর্ণকে কেন্দ্র করে জাতিভেদ ও বর্ণভেদ প্রথা গড়ে ওঠে। পরবর্তী বৈদিক যুগে, মৌর্য যুগে এবং গুপ্ত যুগে বর্ণভেদ প্রথা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। ইন্দো গ্রিক ব্যাকট্রিয়া। আলেকজান্ডারের মৃত্যুর পর তার সেনাপতিরা নিজেদের মধ্যে সাম্রাজ্য ভাগ করে নেয়। ডেমেট্রিয়াসের রাজত্বকালে ভারত আক্রমণের সম্ভাবনা দেখা দেয়। মিনান্দার ছিলেন ইন্দো গ্রিক রাজাদের মধ্যে উল্লেখযোগ্য। শক, এদের বাসস্থান ছিল মধ্য এশিয়ার সিদ্ধরিয়া নদীর উত্তর অংশে। ইন্দো গ্রিক রাজাদের দুর্বলতার সুযোগে এরা ভারত আক্রমণ করেন। শকদের
কর্দমক শাখা ভারতে বেশি সময় রাজত্ব করেন। এতে উল্লেখযোগ্য রাজাদের মধ্যে ছিলেন যোগ, নহপান, রুদ্রদামন প্রমুখ। নারী শিক্ষা। প্রাচীন ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় নারী শক্তি তাদের ক্ষমতার পরিচয় দিয়েছেন। বৈদিক যুগে গার্গী, মৈত্রেয়ী, লোপামুদ্রা প্রমুখ, মৌর্য যুগে অশোকের কন্যা সংঘমিত্রা, গুপ্ত যুগে কালিদাসের লেখা নাটকের চরিত্র শকুন্তলা, মিশরের নেফারতিতি, দ্বাদশ টলেমির কন্যা ক্লিওপেট্রা, মধ্যযুগে ভারতে রাজিয়া এবং জাহাঙ্গীরের পত্নী নূরজাহান, শাহজাহানের কন্যা জাহানারা বেগম, মুঘল যুগে রানী দুর্গাবতী। রাজনৈতিক কর্তৃত্বের অধিকারিণী নেফারতিতি। মিশর রাজ্য আখেনটনের রানী ছিলেন নেফারতিতি, তিনি আকাশবাদের সমর্থক। ক্লিওপেট্রা গ্রিক বীর আলেকজান্ডারের সেনাপতি টলেমি মিশরের যে গ্রিক রাজবংশ পত্তন করেন তারই শেষ প্রতিনিধি ছিলেন রানী ক্লিওপেট্রা। দ্বাদশ টলেমির মৃত্যুর পর তিনি মিশরের সিংহাসনে বসেন। রাজিয়া দ্বিতীয় সুলতানি শাসক ইলতুৎমিশের কন্যা রাজিয়ার সিংহাসনে বসেন। তুর্কি আমিররা এটা মেনে নিতে পারেননি, তিনি সিংহাসনে বসেন মাত্র 3 বছর। নূরজাহান মোগল সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী। পরমা সুন্দরী নূরজাহান ছিলেন রাজনীতিতে সুদক্ষ, সিংহাসনের পশ্চাতে থেকে তিনি সম্রাটকে চালনা করছিলেন। দূরদর্শিতা অভাবের জন্য তিনি ব্যর্থ হয়েছিলেন। অতিরিক্ত ক্ষমতা লোভ তাঁর পতনের কারণ ছিল।